আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। এখন আপনারা শুনবেন হেদায়েতের পথের গল্প। এখন শুরু হবে ইসলামিক গল্প। ছোট ছোট বালিকনা সুবিধা অসুবিধার কথা। তুমি যদি ওর মনের গোপন কুঠুরিতে সঞ্চিত কষ্টগুলো বের করে এনে ওখানে আলোয় ভরিয়ে দিতে পারো, সেটাই হবে আমার পরম পাওয়া। তোমার কাছে আমি এর বাইরে আর কিছুই চাই না। তন্ময় হয়ে শুনতে শুনতে সামিয়া খেয়ালই করেনি কখন মারজান পেছনে এসে দাঁড়িয়েছে। সামিয়া ওদের রুমে গিয়ে জিনিসপত্র গুছাতে বলে আনোয়ারা বেগম বাগানে যান, যেখানে তার স্বামী ছেলের কাঁধে ভর দিয়ে একটা ফুটবলে লাথি মারতে পেরে আনন্দে কিশোরদের মতো হুঙ্কার ছাড়ছেন। নিজের রুমে যেতে যেতে সামিয়ার মনটা মেঘাচ্ছন্ন হয়ে আসে। সে গতরাতে মাসরুরকে বলেছে, আপনার কোনো টাকার প্রতি, আমার পড়ার প্রতি। অথচ এখন সে বুঝতে পারছে টাকা সে নিজের জন্য উপার্জন করে না, বা লেখাপড়ার প্রতি ওর আগ্রহ নেই এই কথাটাও সত্য নয়। না জেনে কত বড় একটা আঘাত দিয়ে ফেলেছে সে। একজন কষ্টহরণকারীকে কষ্ট দিয়ে ভীষণ অনুশোচনায় ভুগছে সামিয়া। কিন্তু কথাটা সে বলবে কি করে? 3 মাস কেটে যায়। সামিয়া শ্বশুর শাশুড়ি দেবর ননদ এমনকি প্রতিবেশীরাও ওকে ভীষণ ভালোবাসে। ওদের উদারতা ওকে আপ্লুত করে। কিন্তু যাকে কেন্দ্র করে এই ভালোবাসা সে পাচ্ছে তার মতিগতি সে কিছুই বুঝতে পারে না। মাসরুর ওর সুবিধা অসুবিধা খেয়াল রাখে, বাড়ির সবার সাথে সম্পর্ক ভালো রাখার ব্যাপারে উপদেশ উৎসাহ দেয়, বাপের বাড়ি বা কলেজে আসা যাওয়ার সব সুযোগ সুবিধা নিশ্চিত করে। কিন্তু এর বাইরে সে সামিয়ার সাথে কোনো কথাই বলে না। ঘুমায় অফিস রুমের সেই সিঙ্গেল খাটে। মাস্টার্সে ভর্তি হয়েছে। সারাদিন কাজ শেষে রাতের খাবার খেয়ে পড়তে বসে। ভোরবেলা নামাজের আগে কুরআন পড়ে, নামাজ পড়ে ঘুমায়। সামিয়া সুযোগ পায় না কোনো কথা বলার, আবার লজ্জাবোধের কারণে বলতে পারে না ভেতরে এসে ঘুমোতে। এক অস্বস্তিকর পরিবেশে কাটতে থাকে তার দিনরাত। ঘরের কেউ কিছু টের না পেলেও মারজান বুঝতে পারে কিছু একটা অমিল হচ্ছে। কিন্তু সে ঠিক ধরতে পারে না সেটা কি। একদিন কলেজে গিয়ে সামিয়া জানতে পারে আজ ক্লাস হবে না। বাসায় চলে যাবার প্রস্তুতি নিচ্ছিল সে। এমন সময় একটা মেয়ের সাথে দেখা। সামিয়া আর্টসে পড়ে, আর ওই মেয়েটা সায়েন্সে। কিছু ক্লাস ওদের একসাথে হলেও অধিকাংশই ওদের দেখা হয় বারান্দায় বা মাঠে, কথা হয় কালেভদ্রে। আজ হাতে সময় আছে। দুজনে গল্প করতে করতে হঠাৎ সামিয়া নিজের বিবাহপূর্ব স্বপ্ন থেকে বর্তমান অচলাবস্থা পর্যন্ত সবকিছু উগরে ওকে বলে দেয়। সে নিজেই অবাক হয় যে কথা সে তার বাবা মা ভাইদের বলেনি। এমনকি একসাথে থেকেও বাড়ির কেউ টের পায়নি, তা সে কেন ওকে বলতে গেল? সম্ভবত যাদের সাথে লেনাদেনা থাকে তাদের প্রতিক্রিয়ার কথা ভেবে মানুষ অনেক কথাই বলতে পারে না, কিন্তু একজন অপরিচিতের সাথে সেটা শেয়ার করা যায় নির্দ্বিধায়। নাকি কারো কারো চেহারা দেখলেই মনে হয় তাকে বিশ্বাস করা যায়। সে কথাগুলো বলল নিজেকে নির্ভর করার জন্য, কিন্তু ওকে অবাক করে দিয়ে মেয়েটা ব্যাপারটাকে খুব সুন্দর করে বিশ্লেষণ করে ওকে বুঝিয়ে দিল সমস্যাটা ঠিক কোথায় এবং এর সমাধানের ব্যাপারেও একটা দিক নির্দেশনা দিল। সব শুনে মেয়েটির কথাগুলো ওর কাছে যৌক্তিক মনে হলো। কিন্তু বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? বাধার প্রাচীর পেরোনোর জন্য কথা বলার বিকল্প নেই। কিন্তু সেই কথাই তো সে বলতে পারছে না। আজ 3 মাস ধরে বান্ধবীর পরামর্শমতো সামিয়া প্রতি রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগল। 7 দিন পর রাতে খাবার পর যথারীতি বাবাকে রুমে দিয়ে এসে মাসরুর অফিস রুমে পড়তে বসল। ওদিকে সামিয়া আর মারজান রান্নাঘরের খাবার গুছিয়ে গল্প করতে করতে যার যার রুমের দিকে এগোল। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মারজান হঠাৎ সামিয়াকে প্রশ্ন করল, আচ্ছা ভাবি, একটা প্রশ্ন করি? তুমি কিছু মনে করবে না তো? সামিয়া ওর গলা জড়িয়ে ধরে বলে, তোর সাথে কি আমার কিছু মনে করাকরির সম্পর্ক? বলো, কি বলবি? মারজান কিঞ্চিত ইতস্তত করে বলে, তোমাদের বিয়ে হয়েছে 3 মাস, কিন্তু আজ পর্যন্ত ভাইয়া আর তোমাকে একসাথে থাকতে দেখিনি। তোমাদের মাঝে কি কোনো সমস্যা হচ্ছে? প্রমাদ গনে সামিয়া, তারপর মুখে হাসি টেনে বলে, না তো। তোর ভাইয়া রাত জেগে পড়ে, আবার ভেতরে যেতে গেলে আমার ঘুমের ডিস্টার্ব হবে বলে ওখানেই শুয়ে যায়। সমস্যা না করার স্বার্থেই এই ব্যবস্থা। মারজান হাসল, কিন্তু বিশ্বাস করল বলে মনে হলো না। সামিয়া সিদ্ধান্ত নিয়ে এবার সাহস করে মাসরুরের সাথে কথা বলতেই হবে, আর এভাবে চলতে পারে না। তবে বান্ধবী পরামর্শ দিয়েছে সুস্থিরভাবে কথা বলতে হবে, কারণ ঝগড়ার মুডে চলে গেলে দুজনই কথা বলতে থাকে, কিন্তু কেউ কারো কথা শোনে না। দরজার বাইরে দাঁড়িয়ে 5 মিনিট ভেবে নেয় সামিয়া কিভাবে কথা শুরু করা যায়।
তারপর দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। মাসরুর মাথা তুলেও তাকায় না। ঢোক গিলে সামিয়া। তারপর গলাটাকে যথাসম্ভব স্বাভাবিক করে বলে, আপনার পড়া শেষ হলে একবার ভেতরে আসবেন প্লিজ। কথা আছে। মাসরুর অবাক হয়ে তাকায়, কি কথা? এখনই বলতে পারো। সামিয়া মাথা দুলিয়ে বলে, না, আপনি শেষ করেই আসুন। মাসরুরকে আর কিছু বলার সুযোগ না দিয়ে নিজের রুমের দিকে পা বাড়ায় সামিয়া। 5 মিনিট পর দেখে মাসরুর এসে উপস্থিত। অভাবনীয় এই ঘটনায় বেশ চিন্তিত দেখাচ্ছে বেচারাকে। দরজার 2 ইঞ্চি ভেতরে দাঁড়িয়ে মাসরুর জিজ্ঞেস করে, কোনো সমস্যা হয়েছে সামিয়া? সামিয়া মুচকি হেসে বলে, আহা, এভাবে কি কথা বলা যায়? আসুন, এখানে এসে বসুন, নইলে যে চিৎকার করতে হবে। মাসরুর এসে খাটের পায়ের কাছে বসে সামিয়ার মাথায় দুষ্টুমি চাপে বলে, আরাম করে বসুন প্লিজ। ভয় পাবেন না, আমি কোনো হিংস্র পশু নই যে সুযোগ পেয়েই শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ব। এবার মাসরুরের গম্ভীর মুখেও হাসি ফোটে। সামিয়া এবার সিরিয়াস হয়ে বলে, আমি বুঝতে পারছি আমি কিছু একটা অন্যায় করেছি, কোনোভাবে আপনার মনে কষ্ট দিয়েছি। কিন্তু তাই বলে এভাবে দিনের পর দিন আপনি আমাকে চার্জ না করে তদন্ত বা সাক্ষ্য প্রমাণ ছাড়া শাস্তি দিয়ে যাবেন, এটাও তো কোনো কাজের কথা না। আপনি যদি আমাকে খোলাখুলিভাবে বলতেন আমার কোনো জিনিসটি আপনাকে কষ্ট দিয়েছে, তাহলে আমি অন্তত নিজেকে সংশোধনের সুযোগ পেতাম। এটুকু অধিকার তো আমার থাকা উচিত নাকি? মাসরুর অবাক হয়, শাস্তি? আমাদের বিয়ে হয়েছে আজ 3 মাস। আপনি আমার সাথে কাজের বাইরে একটা কথা বলেছেন? আমরা একসাথে কবে কোথায় বেড়াতে গিয়েছি? মারজান আজ জিজ্ঞেস করছিল, আমরা আলাদা থাকি কেন? আমি কোনো উত্তর দিতে পারিনি, কারণ আমি নিজেই জানি না। মাসরুর মনের ভেতর কথাগুলো গুছিয়ে নেয়, তারপর ধীরে ধীরে বলে, সামিয়া, বিশ্বাস করো, বিয়ের রাতেই প্রথম আমি বুঝতে পারি আমার কারণে তোমার স্বপ্নভঙ্গ হয়েছে। কিন্তু তখন আমার আর কিছুই করার ছিল না তোমার অধিকার নিশ্চিত করা ছাড়া। একদিন আগেও যদি তুমি আমাকে জানাতে, তাহলে আমি নিজে তোমাকে আব্দুল্লাহ ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করতাম। কিন্তু তখন আর আমার পরিবারকে এসব কথা জানানো সম্ভব ছিল না। তাই আমি চেষ্টা করেছি এখানে সবার সাথে যেন তুমি মিলেমিশে থাকতে পারো, এতে হয়তো তোমার এখানে মানিয়ে নেওয়াটা সহজ হবে। ওদের আমি তোমার কষ্ট বোঝাতে পারতাম না, কিন্তু অন্তত চেষ্টা করেছি আমার নিজেকে তোমার ওপর বোঝা হিসেবে চাপিয়ে না দিতে। রাগে মুখ লাল হয়ে যায় সামিয়ার। আপনি কি ভেবেছেন কি আপনি আব্দুল্লাহ ভাইয়ের সাথে আমার প্রেম ছিল? আমি আপনাকে আমার মনের কথা খুলে বললাম যেন আমাদের বন্ধুত্ব ভালো হয়। আপনাকে আমার গোপন ইচ্ছার কথা জানালাম যা আমি কোনোদিন আমার বাবা মার সাথেও শেয়ার করিনি। আপনাকে উদাহরণ হিসেবে একজন চালচুলোহীনের কথা বললাম, যে এমন কেউ হলে হয়তো আমি তার অভাব পূরণ করতে পারতাম, আর অমনি আপনি ধরে নিলেন। বেশি রেগে গেলে সামিয়ার মুখে কথা জোগায় না। মাসরুরের মনোযোগী ভঙ্গিতে কথা শোনা ওকে আরও খেপিয়ে তোলে। নিজের অক্ষমতায় চোখের কোণে জল জমতে থাকে ওর, কিন্তু সে দাঁতে দাঁত চেপে সামলাতে থাকে। এই মুহূর্তে কিছুতেই দুর্বলতা প্রকাশ করা চলবে না। মাসরুর সব শুনে বলে, সরি, এখন বুঝতে পারলাম আমি তোমার কথার ভুল ব্যাখ্যা করেছিলাম। কিন্তু তুমিও তো আমার অর্থনৈতিক অবস্থানের কারণে আমাকে ভুল বুঝেছ। তুমি আমাকে একজন মানুষ হিসেবে মূল্যায়ন না করে টাকার সাথে মেতেছ, যেন যার টাকা আছে তার আর কিছুর অভাব থাকতে পারে না। সামিয়া, আব্দুল্লাহ ভাইয়ের অনেক কিছুর অভাব ছিল যা স্পষ্টভাবে চোখে পড়ে। কিন্তু তুমি কি একবারও ভাবনি প্রাচুর্যের মাঝেও আমার কিছু অভাব থাকতে পারে? একজন ভালো বন্ধুর প্রয়োজন থাকতে পারে যার কাছে আমি আমার মনটাকে মেলে ধরতে পারি, যেন সেখানে তুমি তোমার মমতার পরশ বুলিয়ে কষ্টগুলো মুছে দিতে পারো। সামিয়া মুখ নামিয়ে নিচুস্বরে বলে, আমি আমার ভুলটা পরদিনই বুঝতে পেরেছি। আপনাকে না বুঝে কষ্ট দেওয়ার জন্য প্রতিটা দিন অনুশোচনায় দগ্ধ হয়েছি, কিন্তু আপনার গড়ে তোলা প্রাচীর পেরিয়ে আপনার কাছে স্বীকার করতে পারিনি। কিছুক্ষণ দুজনই চুপ। সন্দেহের ছোট ছোট যে বালুকণাগুলো এতদিন ওদের হৃদয়ের কোমল আঙ্গিনায় সূচের মতো বিধে রক্তাক্ত ক্ষতবিক্ষত করছিল, সেগুলো একে একে নিশ্চিহ্ন হতে থাকে। এই ক্ষতগুলো দুই হৃদয়ের মাঝে বন্ধনকে আরও মজবুত করে। কিন্তু অনেকেই বোঝে না, অনেক সময় দাম্পত্য সম্পর্কের ভালো অংশটুকু আসে কিছু বেদনার পর। অনেকেই ভরকে যায়, কিন্তু একটু ধৈর্য ধরতে পারলে সেই বেদনা মানুষকে নিজেকে চিনতে, পুনর্গঠিত করতে, পরস্পরকে বুঝতে এবং একজন আত্মপ্রত্যয়ী মানুষ হিসেবে আত্মপ্রকাশ করতে সাহায্য করে। দুজনে পরস্পরের মন্দটুকু দেখে নেয়ার পর আর কিছুই তাদের পরস্পরের কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারে না।
নিখোঁজ কালো আধার রাতের পরই ফুটে ওঠে ভোরের সোনালি আলো। সময়টা উপযোগী নয় বুঝেও সামিয়া এতদিন চেপে রাখা কৌতূহলটা আর চেপে রাখতে পারে না। একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছা করে, আপনি আমার মতো একটা সাধারণ আর বোকা মেয়েকে কি দেখে বিয়ে করেছিলেন বলেন তো? আপনি তো চাইলে নায়িকা বিয়ে করতে পারতেন। মাসরুর দুষ্ট হাসি হেসে বলে, নায়িকা বিয়ে করলে তো তার সৌন্দর্য সবাই উপভোগ করত। আমি চেয়েছি আমার বউয়ের সাহচর্য শুধু আমি উপভোগ করব। তারপর বোঝানোর ভঙ্গিতে বলে চলে, আমি চেয়েছি এমন একটা সহজ সরল মেয়ে যে আমার পরিবারকে ভালোবেসে গ্রহণ করবে, যার পরিবারকে আমি গ্রহণ করতে পারবো, যে আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, যার কাছে আমি মনের কথা খুলে বলতে পারবো, যে আমাকে আমার সমস্ত ধৈর্য সহকারে গ্রহণ করবে এবং আমাকে পরিপূর্ণ করে নেবে। আমি তোমার মাঝে এই যোগ্যতা দেখতে পেয়েছিলাম, তাই তোমাকে পেয়ে এত খুশি হয়েছিলাম। সামিয়ার চেহারায় বেদনার ছাপ ফুটে ওঠে। বিনিময়ে আমি আপনাকে কষ্ট দিলাম? কই না তো। সামিয়া, অল্প বয়সে দুনিয়াদারিতে জড়িয়ে যাওয়ায় আমার মাঝে অনেক ত্রুটির বিস্তার ঘটেছিল। আমি একসময় নামাজের ব্যাপারে অনিয়মিত হয়ে পড়ি। তোমাকে দেখে আমি আবার নিয়মিত নামাজ পড়তে শুরু করি। কুরআনের সাথে সম্পর্ক তো প্রায় তালাকের পর্যায়ে চলে যায়। তোমার সুন্দর তিলাওয়াত শুনে আমি আবার কুরআনের কাছে ফিরে আসি। তোমাকে ইমপ্রেস করার জন্য মাস্টার্সে ভর্তি হলাম। নইলে যদি বলো এই জামাই আমার চলবে না। হা হা হা। কিন্তু আসল কথা হলো, তুমি আমাকে দুনিয়ার কাছ থেকে টেনে এনে একটি বৃহত্তর লক্ষ্যের দিকে ধাবিত হতে উদ্বুদ্ধ করেছ। আর সবই তুমি করেছ আমার সাথে বিশেষ কথাবার্তা না বলেই। তাহলে কল্পনা করো তো আমরা একসাথে হলে আরও কত কি করতে পারি। হাত বাড়িয়ে দেয় সামিয়া। এবার বলুন, আমার সমস্ত ধৈর্য সহকারে আপনি আমাকে একজন পরিপূর্ণ বন্ধু হিসেবে গ্রহণ করবেন কিনা, যাকে আপনি মনের সব কথা খুলে বলবেন, যার ত্রুটিগুলো আপনি চুপ করে না থেকে সংশোধন করতে সহযোগিতা করবেন, যার কোনো ব্যাপারে সন্দেহ হলে আপনি চুপ করে না থেকে তাকে জিজ্ঞেস করবেন। মাসরুর দুহাত পেতে গ্রহণ করে নেয় সামিয়ার বন্ধুত্বের আমন্ত্রণ। আকাশের তারারাও আনন্দে ঝিকমিক করে ওঠে ওদের মুখের হাসি দেখে।